সমসম্ভব চলকের আগে অনেকগুলো অঙ্ক হয়েছে। ওই চ্যাপ্টারের প্রথমে যে ডিসকাশনগুলো আগে করা হয়ে গেছে ওইগুলো তোমরা আগের ভিডিওতে দেখবে। এখানে আমি পরবর্তী অঙ্কগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে একটা কোশ্চেন আছে, দেখো এই কোশ্চেনটা কি বলেছে। বলছে 52টি তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে 2টি তাস তোলা হয়, রাজার সংখ্যার মধ্যক ভেদমান ও সমক পার্থক্য নির্ণয় করো। তাহলে এটার ক্ষেত্রে আমাদের সমক পার্থক্য বের করতে বলছে আর ভেদমান মধ্যক, তিনটে জিনিসই বের করতে বলছে। 52টি তাসের একটি প্যাকেট থেকে যথেচ্ছভাবে 2টি তাস তোলা হচ্ছে। এবার রাজার সংখ্যা, এবার আমাদের সেই তাসের ব্যাপারটাকে আগে ভালো করে জানতে হবে। আমরা দেখি তাসের ব্যাপারটা কি আছে। তোমরা তো জানো তাসের ব্যাপারটা কিছুটা, তবু বলে দিই। এখানে রুইতন, ইস্কাপন, হরতন, চিড়িতন এইভাবে চারখানা তাসের ক্যাটাগরি আছে। এদের মধ্যে যেটা রাজা থাকে, রাজা চারখানা থাকে, কিং থাকে চারখানা। দেখেই বুঝতে পারছি এখানে কিং চারখানা আছে, তাহলে 52টা তাসের মধ্যে চারখানা থাকে কিং। এবার তাদের মধ্যে থেকে দুটো, এই যে টোটাল 52টা কার্ড আছে, টোটাল এই 52, তার মধ্যে টেক্কা থাকে একটা, তারপর 2, 3 করে 10 পর্যন্ত, তারপর এখানে জোকার, কুইন আর কিং থাকে। মেন ফেস কার্ড যেগুলো আছে সেগুলো ফেস কার্ড চারখানা। এবার এদের মধ্যে যে কার্ডগুলো দেখতে পাচ্ছ, চারখানা কিং, চারখানা কুইন, চারখানা জোকার আর চারখানা টেক্কা আছে, ওইগুলো এখানে দেওয়া আছে। স্ট্রাকচারটা বুঝতেই পারছো, এইভাবে 2 থেকে ডট ডট দেওয়া আছে, মানে 2 থেকে 10 পর্যন্ত এই কার্ডগুলো সংখ্যা দেওয়া আছে। এবার এদের মধ্য থেকে, এই 52টা কার্ডের মধ্য থেকে দুটো কার্ড তোলার প্রক্রিয়াকে কিভাবে বর্ণনা করা হবে। এবার এখানে দুটো বিষয় চলে আসে, যে প্রতিস্থাপন করা হচ্ছে কি না করা হচ্ছে সেটাও ভালো করে জানতে হবে। এবার এখানে স্পষ্টতই বলা আছে, দেখো 52 তাসের একটি প্যাকেট যতবার 2টি তাস তোলা হয়, রাখার কোথাও কোথাও বলা হয়নি। তার মানে এই অঙ্কটা হবে প্রতিস্থাপন না করে। তোমাদের অনেক সময় ডাইরেক্ট কিছু বলা থাকবে না, কোশ্চেন পড়ে ভালো করে আগে বুঝতে হবে যে এখানে বলছে যে এখানে কোশ্চেন পড়ে তোমরা বুঝতেই পারছো যে তাসটা রাখার কোথাও কোথাও বলেনি, মানে প্রতিস্থাপন না করে, মানে ওই কম্বিনেশনের সূত্র লাগাতে হবে। এখানে দেখো তাহলে বলেছে যে আমরা একটা চলরাশি যেহেতু বলা নেই, তাহলে আমরা একটা চলরাশি এখানে ক্যাপিটাল এক্স ধরেছি। ধরার পর সবগুলো যে চলরাশি আসবে তার বর্ণনা তোমাকে দিতে হবে। সেই বর্ণনা দেওয়ার ক্ষেত্রে আমরা উদাহরণ এখানে দেওয়া আছে, দেখো এগুলো সব বলে দেওয়া হবে, চলরাশি তো বলে দিতে হবে। এখানে কত দূর এবার ধরবো, এখানে দেখো দুটো তাস তোলা হয়েছে, তাহলে দুটো তাস মানে হচ্ছে এখানে কি কি ঘটনা ঘটতে পারে। হয়তো একদম রাজা এলো না, এরকম ঘটনা ঘটতে পারে, হয় একটা এলো না হয় দুটো এলো। এবার তোমরা তো জানো এখানে চারখানা রাজা আসছে টোটাল। আমরা যদি দেখি এখানে বলা আছে এখানে 52টা কার্ড, 52টা কার্ডের মধ্যে 52টা যদি কার্ড হয় তাদের মধ্যে 48টা কার্ড রাজা নয় আর 4টে কার্ড হচ্ছে রাজা হচ্ছে। এই রাজার মধ্য থেকে দুটো কার্ড আসতে পারে, অথবা একটা আসতে পারে, অথবা না আসতে পারে। এই না আসা যখন হবে তাহলে এই কার্ডটা তখন আসবে, দুটো কার্ড এখান থেকে এসছে, তাহলে যদি একটা হয় তাহলে একটা কার্ড এখান থেকে এসছে আর একটা কার্ড এখান থেকে এসছে, তাহলে মিলে দুটো হলো। আর এখানে যদি দুটো আসে তাহলে এখান থেকে 0 আসেনি, এখান থেকে দুটো এসছে, তার মানে এখানে প্রতি ক্ষেত্রে 2 করে হচ্ছে। তাহলে ব্যাপারটা বুঝতে পারলে যে এখানে 52টা কার্ডের মধ্যে 52টা চারখানা রাজা আছে, এবার দুটো ম্যাক্সিমাম চারখানা আসতে পারে। এবার যেহেতু দুটো কার্ড টানা হয়েছে, দুটো কার্ডের মধ্যে হয় একটাও রাজা আসবে না, একটা রাজা আসতে পারে, দুটো রাজা, তাহলে 3খানা ঘটনা এখানে দেখতে পাচ্ছি। তাই চলরাশির সঙ্গে যে স্পেকট্রামটা হবে, এই যে চলরাশির স্পেকট্রামটা হবে x = 0, x = 1, x = 2 স্পেকট্রাম নিতে হবে।
তাহলে এখানে তোমরা দেখো, এই জন্য এখানে স্পেকট্রামগুলোর মধ্যে একে স্পেকট্রাম বলা হয়। এই সংখ্যাগুলোকে, চলরাশিকে একটা সংখ্যার সঙ্গে অ্যাসাইন করা হচ্ছে, মানে একে স্পেকট্রাম বলা হচ্ছে। 0, 1, 2 হচ্ছে স্পেকট্রাম। তাহলে এগুলো ব্যাপারে বলা আছে, দেখো, রাজা না হওয়ার ঘটনাকে সূচিত করে, একটি রাজা পাওয়ার ঘটনা, দুটি রাজা পাওয়ার ঘটনা সূচিত হয়। এবার এই সূত্রটা তোমরা কম্বিনেশনের সূত্রটা জানো, যে প্রতিস্থাপন না করে হলে তাহলে এই সূত্রগুলো লাগাতে হয়। এটা 48 হবে, কনফিউশন যাতে না হয়, এটা 48 হবে। x = 0 হলে কি হবে? এবার তোমরা তো জানো, যদি 4টে কার্ড থাকে, 4টে কার্ড এখান থেকে 4টে যদি আসে, আর মোট 52টা কার্ডের মধ্যে 4টে হচ্ছে কিং, হচ্ছে 4টে কিং হচ্ছে 4খানা কার্ড, আর বাকি যে কার্ডগুলো হচ্ছে, বাকি আদার্স কার্ডগুলো যেগুলো হচ্ছে, সেটা হচ্ছে 48। এবার এখান থেকে 3টে ব্যাপার আছে, একটা কন্ডিশন, দুটো কন্ডিশন, 3টে কন্ডিশন, এরকম যদি হয়, তাহলে এখানে দেখো, এখানে যদি দেখো যে যদি কিং একটা না আসে, তাহলে কার্ড এসছে দুটো, এর মধ্যে থেকে এসছে। যদি একটা রাজার মধ্যে থেকে তা আসে, তাহলে বাকি আদার্স কার্ড থেকে একটা আসবে। এখানে যদি দুটো চলে আসে, তাহলে এখান থেকে আসেনি। তাই এই যে ব্যাপারটা যে আছে, এখানে কাজে লাগানো হয়েছে এই চিন্তাভাবনাটাকে। দেখো, যে রাজার মধ্যে থেকে যদি 0 আসে, তাহলে 48টা কার্ডের মধ্যে থেকে কম্বিনেশন হবে কি 48C2। এবার এই টোটাল কম্বিনেশনকে গুণ করতে হবে। তোমরা অবশ্যই জানো, তোমাদের সম্ভাবনা যখন 11-এ করিয়েছিলাম তখন বলেছিলাম। এখানেও তাই একই ব্যাপার, এখানেও একই ব্যাপার। তাহলে বুঝতে আশা করি অসুবিধা হবে না। এবার বাকিটা এখানে আমি তো বলেছি যে দশমিক করবে না, একে ভগ্নাংশের আকারে রেখে দেবে, তাতে তোমাদেরই সুবিধা হবে। এবার গড় বের করতে বলেছে, মানে এক্সপেকটেশন অফ এক্স বের করতে বলেছে। আরেকবার এক্সপেকটেশন এক্স এর ব্যাপারে বলে দিই। এক্সপেকটেশন ক্যাপিটাল এক্স মানে হচ্ছে x1 p1, x2 p2, ডট ডট করে xn pn। তাহলে জানো p1 p2 pn এগুলো হচ্ছে প্রবাবিলিটি। p1 p2 হচ্ছে প্রবাবিলিটি, সবগুলোর মান, সম্ভাবনার মান হচ্ছে p1। তাহলে p1 p2 ডট ডট করে pn হচ্ছে 1 আসে। তাহলে এক্সপেকটেশন মানে তোমরা জানো যে গড়। তাহলে এখানে বিশেষ করে যে তথ্যগুলো দেওয়া আছে, তার সম্ভাবনার গড় এখানে বের করানো হচ্ছে। এবার x1 x2 এগুলো হচ্ছে আসলে কিছুই না, স্পেকট্রাম। এই যে স্পেকট্রামগুলো বের করলাম, এই স্পেকট্রামগুলোই হচ্ছে x1 x2 xn। আর p1 হচ্ছে প্রত্যেকটা ঘটনার সম্ভাবনার মান। তাহলে তোমরা বলবে যে সম্ভাবনাটা কোনটা হবে? হাই যে সম্ভাবনার মানগুলো বের করেছো, এগুলোই হচ্ছে সম্ভাবনার মান হিসেবে ধরা হবে। এবার এই গড় বের করছো যখনই, তাহলে স্পেকট্রাম ইন্টু সম্ভাবনা, এই সম্ভাবনার মান, প্রত্যেকটা স্পেকট্রাম ইন্টু সম্ভাবনার মান, এইভাবে মধ্যক বের করানো হয়। এক্সপেকটেশন অফ এক্স, একে বলা হয় এক্স বার অর এক্সপেকটেশন অফ এক্স। এটা হচ্ছে গড় বা মধ্যক বের হলো। এইভাবে ক্যালকুলেশন করে তোমরা গড় বা মধ্যকটা বের করে ফেলবে। দেওয়া আছে দেখো, 2-এর 13 বেরোবে, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে। ভেদমানের সূত্র তোমরা জানো যে সিগমা স্কোয়ার ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স এর হোল স্কোয়ার। এটা তো মধ্যক, এই রেজাল্টে যেটা বের করেছি এটা এখানে বসাবো। এবার এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার এটা জানতে চাওয়া হচ্ছে। এবার এটা কি করে বের করানো যাবে? এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার বের করতে গেলে এখানে দেখো যে দেওয়া আছে, যে রাশি স্পেকট্রাম হচ্ছে তাদের বর্গ করতে হবে, আর সম্ভাবনার মান যেগুলো আছে সেগুলোই বসিয়ে দেবো। মানে এখানে সম্ভাবনা তোমরা আবার বর্গ করে বসবে না, যে সম্ভাবনার মান যা দেওয়া আছে ওই সম্ভাবনার মানকে এখানে বসাবো, যেরকম যা আছে সেইভাবে বসাবো, শুধু স্পেকট্রামের উপর বর্গ হবে। তার মানে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের সূত্রটাও একটু মনে করিয়ে দিই, যে এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার তার মানে হচ্ছে x1 স্কোয়ার p1, x2 স্কোয়ার p2 প্লাস ডট 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 করে xn স্কোয়ার pn। এটা হলো ব্যাপার। ঠিক সেরকম এখানেই করা হয়েছে, তা এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ারের রেজাল্ট বের করা হয়েছে 36/221। তোমরা ক্যালকুলেটরে একটু মিলিয়ে দেখবে মিলছে কিনা। তারপর ভেদমানের সূত্র তো এখানে উপরে লিখে রেখেছি, এই ভেদমানের সূত্র এখানে পুট করে দেবে, দিলে যা রেজাল্ট আসবে সেটাই। আর সমক পার্থক্য মানে হচ্ছে ভেদমানের বর্গমূল বের করবে, যা আসবে ওটাই। এটার ক্ষেত্রে কিছু করার নেই, স্কোয়ার ক্যালকুলেটরের দশমিক মান যদি আসে ওটাই ধরে নিতে হবে। এবার আমি চলে যাই যে 10 দাগের অঙ্কগুলো কি বলছে। 10 দাগের অঙ্কে এখানে বলছে যে একটা বিচ্ছিন্ন সমসম্ভব চলকের বিভাজন তালিকা দেওয়া আছে। এখান থেকে বিভিন্ন টাইপের
জিনিস বের করতে বলছে সেগুলো কি করে বের করানো হয় আমরা নেক্সট এতে দেখি, অঙ্কটায় দেখি। তাহলে দেখো এখানে বিভিন্ন টাইপের সংখ্যাগুলো সম্ভাবনার মানগুলো দিয়ে দিয়েছে। এই সম্ভাবনার মানগুলোকে আমরা বের করব কি করে, এর মান বা বি এর মানগুলো, এর মানটাকে ফার্স্টে বের করতে হবে। এখানে পার্টে পার্টে কোশ্চেন চেয়েছে, এরকম ধরনের কোশ্চেন টেস্টে এসছিল, আমাদের স্কুলের পরীক্ষায় এসছিল। যখন কোশ্চেন বাইরে থেকে আসতো তখন এই কোশ্চেনগুলো প্রচুর পড়তো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এখানে মাল্টিপল পার্টে পার্টে কোশ্চেন আছে, খুব ভালো। যদি পার্টে কোশ্চেন থাকে খুব বেটার হয়, অঙ্ক পুরোটা ভুল হওয়ার সম্ভাবনাটা কমে। এবার দেখো এগুলোকে কি করে বের করব। এর মান বের করানোর জন্য আমরা জানি যে সম্ভাবনার সমষ্টির মান হচ্ছে 1। তার মানে কি তোমরা জানো, অবশ্যই জানো যে p1 সামেশন pi ইকুয়ালস টু 1 হয়, i ইকুয়ালস টু 1 টু আপ টু n যদি হয়, সামেশন i ইকুয়ালস টু 1 টু আপ টু n pi ইকুয়ালস টু 1 হয়। তাহলে এখান থেকে এই যে রেজাল্ট থেকে আমরা এর মানটা বের করব। তাহলে একে দাগে যে অঙ্কটা দেখো, এটা বের করানোর ক্ষেত্রে আমরা সামেশন px যেটা লিখেছি, তাহলে এখানে দেখো a 4a 3a এগুলো যে ডেটাগুলো আছে এগুলোকে একসঙ্গে বসিয়ে দেব, দিয়ে এগুলোকে ক্যালকুলেশন করে এর মানটা বের করব। যেটা দেওয়া আছে এটা পেলাম। এবার নেক্সট এর ভ্যালু তো পেয়ে গেছি, এটা আর কোনো অসুবিধা কিছু হবে না। এবার প্রবাবিলিটি x লেস দেন 3 বলেছে। এই প্রবাবিলিটি x লেস দেন 3 মানে তিনটে জিনিসকে বোঝায়। এবার প্রবাবিলিটি 3-এর থেকে ছোট স্পেকট্রামগুলো কি কি হতে পারে। 3-এর থেকে ছোট স্পেকট্রাম অবশ্যই নেগেটিভ স্পেকট্রাম নেই, কথা এখানে বলা নেই, যখন নেগেটিভ স্পেকট্রামের কথা আসবে না। 3-এর থেকে যদি আমি বলি ছোট, তার মানে এখানে বোঝাবে 0, 1 আর 2কে বসাবে। ইকুয়ালিটি যদি হতো তাহলে এখানে 3 পর্যন্ত বুঝিয়ে যেত। বুঝতে পেরেছো আশা করি। তাহলে স্পেকট্রামে যদি ইকুয়ালিটি সাইন থাকতো তাহলে এটা হতো, x লেস দেন যদি 3 হয় তাহলে স্পেকট্রাম হবে 0, 1 আর 2 পর্যন্ত হবে স্পেকট্রাম। তাহলে এরকম যদি হয় তাহলে এখানে রেজাল্টগুলো দেখো, প্রবাবিলিটি ক্যাপিটাল x ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 1, x ইকুয়ালস টু 2। এবার এখানে কোন রেজাল্টগুলো বসানো হবে, এখানে রেজাল্টগুলো এই যে রেজাল্টগুলো আগে তোমাদের দেওয়া ছিল বইতে, প্রশ্নে যে দেওয়া ছিল a 4a 3a, এটা নেওয়া 7a কে নেওয়া হবে না। তাহলে a 4a 3a এগুলোকে বসিয়ে দেওয়া হলো, দিয়ে 8a বেরোবে। এবার এর রেজাল্ট যেটা বের করেছি ওইখানে বসিয়ে দিলে রেজাল্ট বেরিয়ে যাবে। ঠিক অনুরূপভাবে বাকি দুটো অঙ্ক করবে, একই রকম অঙ্ক, এগুলো নিয়ে আমি কিছু বলছি না। এবার আমি নেক্সট চলে যাচ্ছি, খুব ভাইটাল একটা থার্ড পার্টে চলে যাচ্ছি। থার্ড পার্টটা খুবই ইম্পর্টেন্ট আছে। এখানে তোমাদের ক্যালকুলেশন করে করে দেখতে হবে যে কোথায় পৌঁছাচ্ছে রেজাল্ট, কত দূর পৌঁছাচ্ছে। কোশ্চেনটা যদি আরেকবার দেখো তাহলে বুঝতেই পারবে যে এখানে বলতে চাইছে যে ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়ালস টু এম বলেছে, প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়ালস টু এম গ্রেটার দেন ইকুয়ালস টু 0.6 এখানে যেটা বলেছে। তাহলে এই রেজাল্টটা কি আসছে সেটা দেখার বিষয়। পরপর একটা টেস্টিং করে যেতে হবে, টেস্টিং অ্যান্ড এরর মেথড। যদি টেস্টিং করে করে দেখতে হবে যে প্রবাবিলিটি, আমি প্রথমে দেখলাম যে একটু বেশি দেখলাম যে এখানে কতটা 0.6-এর উপরে কখন অ্যাবাভ হচ্ছে, তখন আমি দেখলাম, চেক করলাম যে 3-এর ক্ষেত্রে দেখলাম, 4-এর ক্ষেত্রে দেখলাম যে ম্যাক্সিমাম 5-এর ক্ষেত্রে কিন্তু পুরো 6-এর থেকে অ্যাবাভ হয়ে যাচ্ছে। তার মানে ওই 5টাই তার এম এর ভ্যালু হয়ে যাবে, এম এর ভ্যালু তখন 5 হয়ে যাচ্ছে যখনই এগুলো দেখাতে হবে তোমাদেরকে। বড়জোর 3 আর 4-এর ক্ষেত্রে এখানে আমাকে আরেকটা বের করতে হতো, প্রবাবিলিটি ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়ালস টু 4, এটাও রেজাল্টটা বের করতে হতো। তোমরা অবশ্যই বের করবে, 3, 4 পরপর বের করে দেখবে। যেটা 5-এর ক্ষেত্রে আমাদের যেটা লাস্ট এসছে ওই লাস্টেরটাকেই, লাস্ট যেটা এটা লোয়েস্ট ভ্যালুটা জানতে চাইছে, যেহেতু লিস্ট ভ্যালু অফ এম, সুতরাং এম এর মানটা এখানে 5 হবে। এরপর 11 দাগের অঙ্ক আমরা চলে যাচ্ছি। 11 দাগের অঙ্কে বলছে দেখো, এটাও খুব ভালো অঙ্ক, 2 নম্বরে তোমাদের আসতে পারে পরীক্ষায়, খুব ভালো অঙ্ক দিয়েছে। এখানে বলেছে সম্ভাবনার চলকগুলো দিয়েছে আর তাদের একটা টেবিল তোমাদের এরকম দিয়ে দেবে, পরিসংখ্যা মানে সম্ভাবনা বিভাজন টেবিল এটা একটা। তাহলে দেখতেই পাচ্ছ যে এখানে উপরে স্পেকট্রামের মান দেওয়া আছে আর এখানে প্রবাবিলিটির মান দেওয়া আছে। এবার সেই প্রবাবিলিটি থেকে ট্রান্সফার করতে হবে ওয়াই চলকের সম্ভাবনা বিভাজন নির্ণয় করতে হবে। তাহলে ওয়াই চলকের ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে
এখানে যে স্পেকট্রাম দেওয়া আছে ওয়াই এর ক্ষেত্রে কি আসে, ওয়াই এর ক্ষেত্রে ওই ভ্যালুগুলো প্রবাবিলিটির ভ্যালু একই থাকবে, কিন্তু এখানে ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে 5, 6, 9, 14, 21। তাহলে স্পেকট্রামটা তাদের পাল্টে গেল, স্পেকট্রামটা জাস্ট পাল্টাবে কিন্তু তাদের সম্ভাবনার মানটা একই থাকবে। তাই আমি দেখিয়ে দিয়েছি এখানে, দেখো এইটাই হচ্ছে তার রেজাল্ট, তোমরা এটা বের করবে। এবার সেটা দেখো এখানে সম্ভাবনা বিভাজন চলকটাকে আমি লিখেছি, ওয়াই এর সম্ভাবনা বিভাজন চলকটা লিখেছি, আর তার সঙ্গে তার স্পেকট্রাম আর সম্ভাবনার মানটা পাল্টাবে না, সম্ভাবনার মান একই থাকবে, শুধুমাত্র স্পেকট্রামটা পাল্টে যাবে। এবার নেক্সট দেখো এখানে খুব ভালো একটা অঙ্ক দিয়েছে, বলেছে কি যে কোনো একটা নির্দিষ্ট ব্যবসায় একজন লোকে 300 টাকা মুনাফা করার সম্ভাবনা 0.6, 100 টাকা ক্ষতি হওয়ার সম্ভাবনা 0.4, তার প্রত্যাশা গণনা করো। তাহলে প্রত্যাশা গণনা করার যে একটা ভালো ক্যালকুলেশন আমি বলে দিই, যে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বলে দিই, একটু ব্যাপারটা ঘটনাটা বলি, ঘটনা বললে তোমরা বুঝতে পারবে যে কি বলতে চাইছে। ধরো তুমি একটা ক্লাস টেস্ট দিচ্ছ, ক্লাস টেস্টে ফিজিক্সে ধরো 10টা অঙ্কের মধ্যে তুমি 7টা অঙ্ক ঠিক করে করতে পারছো, তাহলে তোমার প্রবাবিলিটি অফ ফিজিক্স হবে কত, 7/10। তুমি যদি দেখা যায় ম্যাথে যদি দেখা যায়, তাহলে 10টা অঙ্কের মধ্যে তুমি অ্যান্সার রাইট দিচ্ছ ধরো 6। কেমিস্ট্রিতে ধরো তুমি 10টা কোশ্চেনের মধ্যে সঠিক অ্যান্সার দিতে পারছো 8খানা। তাহলে এইগুলো যদি তোমাদের প্রবাবিলিটি হয়, আর বায়োলজিতে ধরো আমি ধরে নিলাম তাতে ধরো তুমি দেখলে 10টার মধ্যে 9টা সঠিক অ্যান্সার দিচ্ছ, তাহলে এইগুলো হচ্ছে তোমাদের ক্লাস টেস্টের রেজাল্ট। ক্লাস টেস্ট তোমরা দিয়েছো, এবার এই ক্লাস টেস্ট থেকে আমি তোমার ফাইনালে কত রেজাল্ট হতে পারে সেটা আমি জেনে নিতে পারবো। ধরো একটা স্টুডেন্ট, এটা কোনো একটা স্টুডেন্টের ক্ষেত্রে র্যান্ডম স্টুডেন্ট, পার্টিকুলার একজন স্টুডেন্টের ক্ষেত্রেই হবে, এটা অন্য কোনো স্টুডেন্ট না, ধরলাম স্টুডেন্ট এক্স এর জন্য এটা হচ্ছে এই ধরনের, সে ফিজিক্সে 10টার মধ্যে 7টা কোশ্চেন পারে ঠিক করে, ম্যাথের 10টা কোশ্চেনের মধ্যে 6টা কোশ্চেন পাচ্ছে, কেমিস্ট্রিতে 10টার মধ্যে 8টা পাচ্ছে, তাহলে বায়োলজিতে 10টার মধ্যে 9টা ঠিক করে করতে পারছি। তাহলে আমি অ্যাপ্রক্সিমেটলি ও ফাইনাল পরীক্ষায় কত নম্বর পাবে সেটাকে আমি একটা গেস করতে পারবো। দেখা যাক এই গেসিং প্রসেসটা কেমন। তাহলে দেখো তোমরা, আমি আশা করছি যে এক্সপেকটেশন অফ এইচএস এক্সামিনেশন, এইচএস পরীক্ষায় সে কত নম্বর পেতে পারে যদি ক্লাস টেস্টে এই ধরনের রেজাল্ট তার হয়, তাহলে অবশ্যই ফাইনাল পরীক্ষাটা হবে 100 নম্বরের পরীক্ষা হবে। 100 নম্বরে যদি পরীক্ষা হয় তাহলে ফিজিক্স এখানে আমি লিখি ফিজিক্স, তাহলে প্রবাবিলিটি অফ ফিজিক্স 100 মার্কের পরীক্ষা হচ্ছে, প্রবাবিলিটি অফ ম্যাথ 100 মার্কের সবগুলো হচ্ছে, তাহলে আমি ধরে নিলাম 100 মার্কের, তোমাদের কোথাও 80 কোথাও 70 হয়। এবার এটা তাহলে কত আসবে, 6 মধ্যে প্রবাবিলিটি অফ কেমিস্ট্রি, আর এখানে 100 মার্কের মধ্যে প্রবাবিলিটি অফ বায়োলজি। তাহলে এগুলো যদি হয় 100 গুণিত ফিজিক্সে কত পাচ্ছে 7/10, তাহলে এখানে 100-র মধ্যে পাচ্ছে 6/10, তাহলে এখানে কত পাচ্ছে, তাহলে কেমিস্ট্রিতে পাচ্ছে 8/10, বায়োলজিতে পাচ্ছে 9/10, তার মানে পাচ্ছে 70, এখানে 70, আর এখানে 60, এখানে 80, এখানে 90, তার মানে আমি দেখতে পাচ্ছি 130, 210, 300। তার মানে 400 মার্কের পরীক্ষায় ওর অ্যাপ্রক্সিমেটলি ও 300 মার্ক পেতে পারে, ওর এভারেজ স্কোর 300 হবে, মানে মিন রেজাল্টটা 300 আসবে, মানে ক্লাস টেস্টের রেজাল্টের পর এটা গেসিং হচ্ছে। তার মানে আশা করি তুমি বুঝতে পারলে যে ক্লাস টেস্ট যদি নিয়ে কেন আইডিয়া করা হয়, একজন স্টুডেন্টের আইডিয়া করা হয়। ম্যাথামেটিক্স মানে বুঝতেই পারছো যে একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট বের করানোর। তাহলে তোমরা এখানে দেখছো যে আমরা ক্লাস টেস্টে যে রেজাল্টগুলো আসছে তার ভিত্তিতে একটা এক্সপেক্টেড এইচএস রেজাল্ট এখানে বের করতে পারবো।
যদি ফ্রেশ ইভ্যালুয়েশন হয় তো। তাহলে এখান থেকে রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ যে 300-র মধ্যে একটা ছেলে এক্স স্টুডেন্ট ও 400-র মধ্যে 300 পেতে পারে গেসিং এইচএসে। খুব ভালো হতে পারে, কিন্তু এটা অ্যাপ্রক্সিমেটলি ও 300-র কাছাকাছি থাকবে যদি কন্টিনিউয়াসলি ও সাবজেক্টগুলোতে এইভাবে নম্বর পেতে থাকে। তো তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। ঠিক সেই রকম কনসেপ্টই এখানে লাগানো হয়েছে, এই অঙ্কটার ক্ষেত্রেও সেই একই কনসেপ্ট ব্যবহার করা হয়েছে। তোমরা করলে অঙ্কটা বুঝতে পারবে যে এখানে স্পেকট্রাম মানে ওই যে এখানে টাকাটাই হয়ে যাবে স্পেকট্রাম। তাহলে x1 হচ্ছে 300 টাকা, x2 হচ্ছে যে ক্ষতি মানে হচ্ছে -100 লিখতে হবে। অবশ্যই তোমরা +100 করবে না, তাহলে অঙ্ক পুরোটাই ভুল আসবে। ক্ষতি মানে এখানে নেগেটিভ হিসেবে তাকে ভাবতে হবে, তাই এখানে -100 লিখেছি। এটা ভালো করে একটু দেখে নাও, -100 লিখেছি। তার গাণিতিক প্রত্যাশা বা এক্সপেকটেশন দেখেছো, এক্সপেকটেশন x1 p1, যেহেতু এখানে দুখানা স্পেকট্রাম আছে তাই দুখানা এখানে ব্যাপারটা আসবে। এবার লাভ ও লোকসানের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে প্রবাবিলিটি হাফ করে, এখানে কত দেওয়া আছে তারপর ডিপেন্ড করে। এখানে মুনাফা হওয়ার সম্ভাবনা দেওয়া আছে 0.6 আর ক্ষতি হওয়ার সম্ভাবনা 0.4। তাহলে এখানে সেই ক্যালকুলেশন করেছি, দেখো ওর এক্সপেক্টেড রেজাল্ট 140। যেভাবে আমি ওই এইচএস এর রেজাল্টের অ্যাপ্রক্সিমেশন দেখালাম এখানেও তাই আসবে। আশা করি তাহলে ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে এত দূর থাকলো, তোমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। নেক্সট ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো নিয়ে আসার চেষ্টা করব।